সাদ্দাম, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের প্রস্তুতি কেমন চলছে, ছাত্রলীগের প্রস্তুতি কেমন চলছে? আপনারা কি সত্যি প্রস্তুত এমন একটা মানে পরিস্থিতি ঢাকা শহরে মানে শেখ হাসিনার আগমনে তৈরি করতে, যার ফলে আসলে শেখ হাসিনাকে, যেসব কথা আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন, আপনারাই তাকে নিরাপত্তা দেবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করার মতো দলটাকে বা আপনার সংগঠনকে আপনি প্রস্তুত করতে পেরেছেন কিনা? শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে একটা ঐতিহাসিক হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল ইকুয়েশন সম্পূর্ণভাবে বদলে দেবে এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গা তৈরি করে দেবে। এটা শুধুমাত্র আমরা নিশ্চিত এটা না, আমি মনে করি যে এই বর্তমানে যারা সরকারে আছে তারাও নিশ্চিত, এবং যে কারণেই তারা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা সম্ভব তাই করার চেষ্টা করছে। কিন্তু আমরা সংগঠন হিসেবে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। বাধা বিপত্তি, জেল জুলুম, মব, নির্যাতন, মৃত্যু সবকিছু উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক, রাজনৈতিক, মানসিক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। এবং সবচেয়ে বড় কথা, সংগঠন তো তার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি এবং আমাদের যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কেন্দ্র হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মধ্যে এটি নিয়ে অভূতপূর্ব সাড়া আছে, বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা আছে, আশা জাগা নিয়ে একটা চাহনি নিয়ে একটা অপেক্ষা আছে, এবং মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে নিজের সমস্যার সংকটের সমাধানের একটা যোগসূত্র তৈরি করে। যে কারণে আমরা দেখছি যে আমাদের গ্রাসরুট অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যখন আমাদের সঙ্গে পর্যালোচনা মিটিং গুলো করে, আলোচনা হয়, সেখানে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যারা আমাদের দল করে না, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, শিক্ষকতা করে, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, কিংবা কেউ বেকার হয়ে আছে, কেউ ভাতার বাইরে চলে গেছে, মেয়েরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু আমাদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে। এমপি হিসেবে পার্লামেন্টে কে গেছে এই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে স্থানিক নির্বাচনে মানুষের কাছে সেটি গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু আমরা উপলব্ধি করছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্য দিয়ে, এবং তারাও এটি নিয়ে গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, মফস্বলে সবাই জানতে চাচ্ছে যে তার ভূমিকাটা কি হবে, কিভাবে সে ভূমিকা রাখতে পারে। মানে আমাদের দলীয় নেতাকর্মীরা নয়, আমাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে মানুষ কন্ট্রিবিউট করতে চায়, মানুষ এখানে নিজের একটা অংশগ্রহণ চায়, এবং মানুষ এটাকে আওয়ামী লীগের আন্দোলন একটা দলীয় দৃষ্টিভঙ্গি এভাবে দেখে না। মানুষ ভাবে যে এটা তার দেশের একটা গণতন্ত্রের প্রতি তার দায়িত্ব, কিংবা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতেই হবে। তো যে কারণে এই একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন যেমন অনিবার্য, এবং এটা আসলে বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর একটা সামাজিক রাজনৈতিক ঐক্য ক্রমান্বয়ে গড়ে উঠছে, এবং এই ঐক্যের সামনে আসলে কোনো বিপত্তি নিজেরাই এত বিপদে আছেন, আপনারা এত বিপদে, এর মধ্যে সাধারণ মানুষ কোন ভরসায়, মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করাও তো বিপজ্জনক হওয়া উচিত, মানে হওয়ার কথা, কোন ভরসায় স্থানীয় পর্যায়ের মানুষ আসলে তাদের সমস্যা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং কি প্রত্যাশায় করছেন তারা যোগাযোগ? মানে এটা তো একটা খুবই খুবই ইন্টারেস্টিং মানে আপনি আসপেক্ট তুলে ধরলেন যে সাধারণ মানুষ কেন, কি আশা নিয়ে আসছে আপনাদের কাছে? মানুষের সামনে কিন্তু কোনো বিকল্প নেই। মানুষ তো আর আমাদের, আমি কি বলছি, বক্তৃতা দিচ্ছি, কিংবা আরেকজন আমাদের দলীয় ভাবে কি বলছে, লিফলেটে কি দেওয়া হচ্ছে, আমরা তো আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি হয়তো কম বেশি বলার চেষ্টা করি, কিন্তু মানুষ তো তার জীবন থেকে শিক্ষা নেয়, মানুষ তো তার অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এবং মানুষ সাধারণত রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ, ভোটদান সেটির মধ্যেই থাকতে চায়। কিন্তু যখন দেখে যে তার স্বাভাবিক যে জীবন সেটা যখন অনিরাপদ থাকছে, তার ভরণ পোষণ, তার অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোটা যখন ভেঙে পড়ছে, তার পরিবারের প্রতি তার দায়িত্ব আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা আছে, যখন দেখছে যে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের কারণে সেটা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সেখানে লাভ যত করছে চাঁদাটা বেশি দিতে হচ্ছে, এমপি, বিএনপি নেতাকর্মী, জামায়াতের নেতাকর্মী, তাদের কাছে যখন সেটা দিতে হচ্ছে, যখন ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যখন সেখানে সেই শিক্ষার ব্যয় নির্বাহ করার সুযোগটা থাকছে না, ছোট ছেলেমেয়েটা স্কুলে পড়ে সেখানে বই পাচ্ছে না, পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া শেষ করেছে, 2 বছর অতিক্রান্ত হয়েছে, ছেলেমেয়েটা হয়তো আন্দোলনেও গিয়েছে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, অথচ 2 বছর পরে সেখানে
চাকরির কোনো গ্যারান্টি নেই, যখন দিনভর আপনার বাসায় বিদ্যুৎ থাকবে না, খাবারের জন্য যখন গ্যাসের জন্য অপেক্ষায় থাকতে হবে। আমাদের গ্রামে গঞ্জে আপনি কল্পনা করুন, শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমাদের 40 লাখ নারী আমাদের কাজ করে, যখন তারা দেখছে যে গ্যাসের অভাবে, জ্বালানি সংকটের কারণে তাদের কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, শহর ছেড়ে আবার গ্রামে ফিরতে হচ্ছে, তখন মানুষের সামনে কোনো বিকল্প আছে যে এই সমাধানটা একটা সহজ রাস্তা খুঁজে পাওয়ার? যে কারণে মানুষ যখন দেখছে তার সামনে কোনো বিকল্প নেই, মানুষ তার নিজের জীবন বাঁচাতে দেশের জন্য একটা তো ন্যূনতম পরিবেশটুকু চায়। মানুষ চায় না যে সরকার সবকিছু করে দিবে। মানুষ আসলে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, নাগরিক হিসেবে তার প্রাপ্যটুকু পেয়ে সবকিছু নিজে থেকে বাস্তবায়িত করতে চায়, নিজের সক্ষমতার বিকাশ ঘটাতে চায়। যখন দেখছে যে রাষ্ট্রের কাছে সেই গ্যারান্টিটুকু থাকছে তো নাই, বরং যেটুকু অধিকার আছে সেটুকু নিয়ে এক ধরনের টানাহেঁচড়া চলছে, তখন স্বাভাবিকভাবে মানুষ সমাধান করতে চায়। এবং মানুষের সামনে রাজনৈতিক দল হিসেবে মানুষ রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক শক্তির কাছে ঐক্যমত করতে চায়। যখন দেখছে যে যারা এখন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে অপারেট করছে, তারা সবাই কোনো না কোনো ভাবে সরকার, তারা সবাই কোনো না কোনো ভাবে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের তারা সুবিধাভোগী, তারা এটা রক্ষা করতে চায়। তো স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশে আজকে এই সভা সমাবেশ করছে, সরকারি প্রোগ্রামে যাচ্ছে, স্বঘোষিত প্রতিনিধি হয়ে বসে আছে, তারা আসলে সমস্যার সমাধান দিতে পারছে না। এবং মানুষ তার রায়টা দিতে চায়, মানুষ স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়। যে কারণে আমি মনে করি যে এই কারণগুলো আওয়ামী লীগের দলীয় তৎপরতা, কর্মতৎপরতার চেয়ে মানুষের জীবনে রাষ্ট্রের ব্যর্থতার যে প্রভাব পড়ছে, সে কারণে আসলে সংযোগটুকু বাড়ছে বলে আমি মনে করি। এবং মানে এর মাধ্যমে কি আপনার মনে হচ্ছে যে এতটা সংগঠিত হয়ে ওঠা সম্ভব হবে যে ডিসেম্বরের মধ্যে, বা মানে অনেকে তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে মানে তো ডিসেম্বর না, এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে আবারও পূর্ণোদ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ফিরে যেতে পারবে? মানে আপনারা কি মানুষকে সেই পর্যায়ে সংগঠিত করতে পারবেন আসলে সেই সময়ের মধ্যে? কি আঁচ করতে পারছেন, সেই জায়গাটা কিভাবে সম্ভব হবে বলে আপনারা আলোচনা করছেন? আমি যেটি বললাম সেটা তো একটা সামাজিক যে দৃষ্টিভঙ্গি মানুষের, সেটা আরটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিংবা আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো, এবং এই সংগঠনগুলো আজকে হয়তো তারা ক্ষমতায় আছে 2 বছর ধরে, নির্বাচনের বাইরে রেখেছে, নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, দলের শক্তি তো আর ক্ষয় হয়নি, দলের শক্তি ক্রমাগত হয়ে বৃদ্ধি পেয়েছে। এবং এটা যারা মনে করছে যে কিছুই হচ্ছে না এবং কিছুই হবে না, তারা তো আসলে বোকাচরকে বসবাস করছে। পৃথিবীতে যাই ঘটুক, আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই শক্তিটা আছে, সেই সাংগঠনিক দৃঢ়তা আছে, সেই নৈতিক ভিত্তি আছে, এবং আমাদের বিপুল বিস্তৃত আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ড ইউনিয়নে আমাদের সংগঠন যেভাবে ব্যাপক বিস্তৃত, এই সংগঠনকে আপনি কিভাবে দম বন্ধ করে একটা পরিবেশ, একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত, একটা গোটা দেশটাকে কারাগার বানিয়ে আপনি কিছুদিন হয়তো আত্মতৃপ্ত থাকলেন যে কিছুই তো হচ্ছে না, কিন্তু এই সব কিছুই তো আসলে তাসের ঘরের মতো সময় মতো ভেঙে পড়বে। এবং সবকিছু তো মেয়াদ আছে, যে কতটুকু দমন পীড়নের মাধ্যমে আপনি আপনার যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, সেটাকে আপনি কতদূর পরাভূত করে রাখতে পারবেন। এবং দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়াটা তো হয়ে গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে। অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে পারফর্ম করেছে, এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ তো আপনি কি দেখাচ্ছেন, কি করতে পারছেন, সেটাই তো মানুষ দেখবে। মানুষের কাছে শেষ পর্যন্ত ফলাফলটাই গুরুত্বপূর্ণ, তথ্য উপাত্ত পরিসংখ্যান, তার জীবনযাপনে কি আসে না আসে, সেটা গুরুত্বপূর্ণ। সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই নৈতিক জায়গাটা অনেক শক্তিশালী হয়েছে। আর দেখুন যে আমাদের এখন আপনি যদি চিন্তা করেন যে মিছিল কতগুলো হচ্ছে, আর্মি নামিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, ঢাকা শহর তো বা অন্যান্য আমাদের জায়গাগুলোতে কতটুকু হচ্ছে, আসলে তো সেটা দিয়ে তো বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ যদি থেকে থাকে, একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে গণভিত্তি আছে এবং যে সাংগঠনিক শক্তি রয়েছে আমাদের তৃণমূল পর্যন্ত, এই সংখ্যাটা যদি আপনি চিন্তা করেন, তারা তো প্রস্তুতি নিচ্ছে, তারা তো, এবং এই প্রস্তুতি তো আপনি ঠেকাতে পারবেন না। এটাকে নিষেধাজ্ঞা দিয়ে আপনি প্রস্তুতি ঠেকাতে পারবেন? কারাগারে আপনি 4 লাখ 5 লাখ পাঠিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মী তো কোটির বেশি, তা আপনি এই তাদেরকে গোটা বাংলাদেশটাকেই তো আপনি, কারাগার তো আছেই বাংলাদেশ, আনুষ্ঠানিকভাবে কারাগার হয়তো ঘোষণা করতে হবে। এবং আরেকটা দেখুন যে কতগুলো ভুয়ো প্রোপাগান্ডার উপরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। এই দেশ থেকে চলে গেছে, এই কোথায় আওয়ামী লীগ,
আওয়ামী লীগের পলায়ন পর হয়েছে। আজকে দেখুন যে আজকে রাজনৈতিক বাস্তবতার কারণে স্থান পরিবর্তন করতে হয়েছে অনেকে, কিন্তু আমাদের নেতাকর্মীরা তো দেশে অপারেট করছে, দেশের অভ্যন্তরেই তো আমাদের রাজনৈতিক মূল শক্তি, এবং যারা দেশের বাইরে আছে তারা ধাপে ধাপে আমাদের দেশে প্রত্যাবর্তন করছে, তারা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করছে। তারপরেও আমাদের নেতাকর্মীরা কিন্তু স্বাভাবিকভাবে দেশে ফিরে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করছে। অতএব আমি মনে করি যে এটা, এই যে আজকে দেখুন যে আমাদের আজকে তারা হয়তো দেখছে যে সভা সমাবেশ আওয়ামী লীগের দেশে ফেরার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আপনারা আজ করতে পারছেন, আপনাদের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন। এবং এর সঙ্গে একটু যুক্ত করে দিই সাদ্দাম, 15ই আগস্ট গেল, এরপর কিন্তু বিভিন্ন জন স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ ডিসেম্বরের মধ্যে কিভাবে ফিরবে। 15ই আগস্টে পর্যন্ত একটা বড় শোক মিছিল করতে পারলো না, বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরে ফুল দিতে যাওয়ার ভিড় হলো না। মানে যারা গেছেন তাদের পরিণতি খুব খারাপ হয়েছে, মানে তাদের পেটানোর জন্য সেখানে লোক ছিল, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন করছে যে সংখ্যায়, বিরাট সংখ্যায় কেন গিয়ে আওয়ামী লীগ সেখানে উপস্থিত হলো না এই 15ই আগস্টেই? বা মানে সংখ্যার প্রশ্নটা বারবার আসছে, কারণ সংখ্যায় না নামলে আপনাদের নেত্রী গিয়ে বা ঢাকায় নামবেন কি করে, আর আপনারাই বা নামবেন কি করে? আর বাংলাদেশে ফেরার তার মানে একরকম পরিস্থিতি হয়েছে, অনেকে ফিরছেন। একটা হচ্ছে যে ধাপে ধাপে আমাদের সংগঠন আন্দোলন তো অগ্রসর হচ্ছেই, আর একটা হচ্ছে যে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ। সেটার বহিঃপ্রকাশও কিন্তু একটা রাজনৈতিক কর্মকৌশলের বিষয়। সেটা আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্ত অনুসারে যখন প্রয়োজন মনে করবে গণমানুষের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের সাথে, আওয়ামী লীগ সেটা করবে। কিন্তু কেউ আপনি দেখছেন না বলে কিছুই হচ্ছে না, এটা মনে করারও কোনো কারণ নেই। আজকে যারা বিশেষ করে বিএনপি সরকার, তাদের উদ্দেশ্য করে আমি এটা বলবো, আজকে দেখুন যে এই জাতীয় শোক দিবসে গোটা বাংলাদেশের মানুষই তো প্রত্যেকটা ঘরকে 32 নম্বর বানিয়ে রেখেছে। এই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি যদি দেখেন, আপনি যদি শুধু চিন্তা করেন যে কতজন নেমেছে, পত্রিকায় দেখা গেছে কতজন, অডিও ভিডিওতে, আপনি যদি মানুষের অংশগ্রহণটা দেখেন যে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের আওয়ামী লীগের কথা বাদও দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। হয় তারা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, তা এই এখানে তো আর